নমস্কার, সুস্বাস্থ্যে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হৃদরোগে আধুনিক চিকিৎসা। আমরা সকলেই জানি হৃদযন্ত্র বড্ড স্পর্শকাতর একটি শব্দ এবং এখান থেকে বিভিন্ন অনুভূতির মনে হয় আদান প্রদান ঘটে বা বুঝতে পারি সত্যি কি তাই, না ব্রেন এর মধ্যে জড়িত। না, আমি সেই তর্কে বা সেই প্রসঙ্গে আমরা আসছি না। আমরা চিকিৎসা শাস্ত্রের যে উন্নতি হয়েছে বা আধুনিকীকরণ হয়েছে সেই বিষয়টা একটু নজর রাখবো। তার মানে হলো, ধরুন আমাদের এই যে হঠাৎ করে হৃদযন্ত্র বা আমাদের হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যখন ডাক্তারবাবুদের কাছে পৌঁছই, তখন কিন্তু যা তথাকথিত সার্জারি থেকে শুরু করে ওষুধপত্রের প্রয়োগ থেকে শুরু করে ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বদল ঘটছে। এবং সেই বদল ঘটার ফলে যে আধুনিকীকরণ হচ্ছে তার ফলে কিন্তু বহু মানুষ উপকৃত হচ্ছেন। খুব সহজেই কিন্তু তারা চিকিৎসার দ্বারা সুস্থ করে তুলছেন বহু মানুষকে। ঠিক কী ধরনের সেই ব্যবস্থাপনা, চিকিৎসা শাস্ত্র কিভাবে আমাদের সাহায্য করছেন, সেদিকেই আমরা আজকে নজর রাখবো। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন প্রফেসর ডক্টর অরূপ দাস বিশ্বাস, হৃদরোগ বিশেষজ্ঞ, কলকাতা, এবং রয়েছেন প্রফেসর ডক্টর গৌতম দত্ত, হৃদরোগ বিশেষজ্ঞ, কলকাতা। ডক্টর দত্ত এবং ডক্টর দাস বিশ্বাস, আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন ইউটিউবে সরাসরি লাইভ এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে স্ক্রিনে যাওয়া যে ফোন নাম্বার, সে ফোন নাম্বারে আপনারা ফোন করে যে বিষয় রয়েছে হৃদরোগের আধুনিক চিকিৎসা, সে বিষয়ের উপর আপনারা প্রশ্ন রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ের উপর। প্রথমেই আমি ডক্টর বিশ্বাস আপনার কাছে চলে আসব, যে আজকে যে আমরা আলোচনায় বসেছি বা বেশ কিছু ইনফরমেশন আমরা দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেব, তো ঠিক কোন কোন হৃদরোগগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব? আমি একটু ছোট করে প্রথমে বলে নিই, আমাদের চিকিৎসা বিজ্ঞানে যে উন্নতি হচ্ছে সেটা কিন্তু বেসিক সায়েন্স এবং টেকনোলজির সঙ্গে সঙ্গে এগোচ্ছে এবং অনেকগুলো জায়গায় মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, টেলিকমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সব কিছুর সুফল কিন্তু রিসার্চেও আসছে। ওষুধ যেগুলো তৈরি হচ্ছে তার পেছনেও আছে, নতুন নতুন ওষুধ আমরা পাচ্ছি। শুধু যে কারিগরি বিদ্যায় উন্নতি হচ্ছে তা না, ওষুধের দিকেও কিছু উন্নতি হয়েছে, রোগ নির্ণয়েও উন্নতি হয়েছে। এবং আমরা এখানে দেখব ইসকেমিক হার্ট ডিজিজ বলতে যেটা বোঝায়, অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ, তার চিকিৎসায় কিছু সুবিধা পাচ্ছি। হার্ডওয়্যারগুলো উন্নত হয়েছে, নতুন নতুন মেথড আসছে, টেকনোলজি আসছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আবার সামান্য ব্যাপার হাইপার টেনশন, তার যে ডিটেকশন, তার টেকনোলজিতে ইমপ্রুভ হচ্ছে, 24 ঘন্টা বিপি মনিটর করা যাচ্ছে। অ্যারিথমিয়া ডিটেকশন আগে অনেক সময় খুব আমাদের, অ্যারিথমিয়া বলতে ছন্দ পতন বোঝায়, ডিটেক্ট করতে অসুবিধা হতো। এখন স্মার্ট ওয়ারেবল ওয়াচ দিয়ে অনেক কিছু অনেক দিন ধরে মনিটর করা যায়। আবার এই যেমন ইসকেমিক হার্ট ডিজিজের কথা বললাম, জন্মগত হৃদরোগের চিকিৎসা, সেখানেও আমরা অনেকটা উন্নতি পেয়েছি। এই ধরনের আমরা যেদিকেই হৃদরোগের যে ধরনের অসুখেই তাকাই না কেন, সেখানে কিছু না কিছু অগ্রগতি হয়েছে। ডক্টর দত্ত, আপনার কাছে চলে আসবো। সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা আধুনিকীকরণ ঘটেছে, এবং সেটা কোন কোন বিষয়গুলোতে একটুখানি আমি জানবো, একটু স্পেসিফিক্যালি সেগুলোর নাম একটুখানি শুনবো। না, বেসিক্যালি আমরা যখন হৃদরোগ বলতে বুঝি, একটা হচ্ছে কি করোনারি আর্টারি ডিজিজ, মানে সো-কল্ড আমাদের যারা ইসকেমিক হার্ট ডিজিজ বলে আমরা যেটা বুঝি, সেটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে বাচ্চাদের যেটা জন্মগত মানুষের অসুখ, সেটা একটা আসে। থার্ড হচ্ছে কি মানুষের অ্যারিথমিয়া, সেটা আমাদের কখনো কখনো আমাদের কারো মানুষের হার্টবিট কমে যায়, কখনো কখনো মানুষের হার্টবিট বেড়ে যায়, সেই একটা দিক রয়েছে। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, মানে মানুষের ভালভের যে অসুখগুলো থাকে, সেটা আমাদের ডান দিক হতে পারে, বাঁ দিক হতে পারে। এই মেনলি এই চারটে পার্টে আমরা আজকের ডিসকাশনটা থাকবে। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, একটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, একটা হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, আর হচ্ছে অ্যারিথমিক হার্ট ডিজিজ, সেই পার্টে। আর এর বাইরে কিছু আনকমন ডিজিজ, যেমন ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিছু আধুনিক চিকিৎসা, কিছু রেয়ার ডিজিজ যেমন অ্যামিলয়েড বলে একটা অসুখ আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে একটা অসুখ রয়েছে, তার কিছু নতুন চিকিৎসা এখন আসছে 2025-2026 সালে। সেদিকে যদি কিছুটা আলোকপাত করা যায় মানুষের কাছে, সেই পার্টটুকু। আমি একটু আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছে। সেটা হচ্ছে এই যে আধুনিকীকরণ ঘটলো, এইটা কি আমরা সর্বত্র চিকিৎসার সুযোগ সুবিধা মানুষ পেতে পারছেন, মানে সরকারি বেসরকারি সমস্ত জায়গায়? না, এখানে উত্তরটা একভাবে সোজাভাবে হ্যাঁ না বলা যাবে না, এই কারণে যে সর্বত্র বলতে আমি হেলথ সেন্টার ভাবছি না, সাব ডিভিশনাল হসপিটাল ভাবছি না, পিজি হসপিটাল ভাবছি, এটা সরকারি সেট আপ।
আবার ছোটোখাটো নার্সিংহোম প্রচুর আছে যাদের ক্যাথল্যাব আছে, আবার বড় কর্পোরেট হাসপাতাল আছে যাদের ক্যাথল্যাব আছে। পশ্চিমবঙ্গের অবস্থা একরকম, হায়দ্রাবাদের অবস্থা একরকম, সর্বত্র কিন্তু সমান নয়, এর মধ্যে হেরফের আছে। হেরফের আছে। আমি একটু আসবো ডক্টর দত্ত আপনার কাছে, যে ওয়েস্ট বেঙ্গলের সরকারি হাসপাতালে এই ধরনের সুযোগ সুবিধাগুলো কি মানুষ পাচ্ছেন কিনা? এখন সরকারি হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে যেহেতু এখন অনেকটা স্ট্রাকচার রয়েছে আমাদের হেলথ সিস্টেম, আপনি ভারতবর্ষে যে প্রান্তে যে চিকিৎসা পান সেইটা এখন পশ্চিমবঙ্গে বসে সম্ভব সরকারি হাসপাতালে পাওয়া। সেটা সব যা কিছু আমরা এখানে আলোচনা করব সব কিছুই কিন্তু সরকারি হাসপাতালে এখন সেটা অ্যাভেলেবল। মানে পার্টিকুলার এমনি বলি যে এসএসকেএম হাসপাতালে এখন বা কলকাতার অন্য সমস্ত সরকারি হাসপাতালে হার্টের চিকিৎসার ক্ষেত্রে সব রকম যে ফেসিলিটি সেগুলো সবগুলো অ্যাভেলেবল, এবং সেগুলো এখন বিনামূল্যে সব কিছু পাওয়া যায় সরকারি হাসপাতালে। ডক্টর বিশ্বাস, এই যে হার্ট ডিজিজ, মানে প্রথমেই তো আমরা চাইবো যে হার্ট ডিজিজ মানুষের মধ্যে যেন না ছড়ায়, তার মানে আগেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে আগে থেকে আমরা সতর্ক হব। এর জন্য আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা বা চর্চা যাই বলি না কেন সেটা কতখানি দায়ী, কতটা আমাদের রেগুলেট করছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুব খুশি যে আপনি এই প্রসঙ্গটা তুললেন, কারণ আমরা সর্বত্রই চাই এটা নিয়ে আলোচনা করতে। এই লাইফস্টাইল ডিজিজ কিন্তু শুরু হওয়া উচিত বাচ্চা অবস্থায়, শৈশব অবস্থায়। 70 বছর গিয়ে আমি লাইফস্টাইল শুরু করলাম তা নয়, এবং এটা মেনটেন করা উচিত, কন্টিনিউ করা উচিত। কোনো সময় যদি অসুখ বিসুখ হয়, টেম্পোরারি যদি উনি বেড রিডেন হয়ে যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য সময়ে তাকে সেটা মেনটেন করতে হবে। ওষুধ চললেও, তাহলে মানে এই প্রিভেনশনটা ওষুধ চলাকালীন হতে পারে, তার আগে হতে পারে, পরেও হতে পারে। যে কোনো ধরনের চিকিৎসার পরেও কিন্তু মেনটেন্যান্স অ্যান্ড লাইফস্টাইল দরকার। আচ্ছা, এই যে লাইফস্টাইলের প্রসঙ্গে আমি আসছি, তার মানে ডক্টর ধরো লাইফস্টাইলে তাহলে কি ধারাটা বজায় রাখা উচিত, এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত যাতে আমাদের হার্ট ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে কি স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে নিজেদের সেই খেয়ালটা রাখবো, কি করব এবং কি করব না? আমরা যদি অসুখের পার্টটা আসি, একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস আর ব্লাড প্রেশার, সেই দুটোকে মানে নজর দিতেই হবে। আর কিছুটা কিডনি ডিজিজ। আচ্ছা, এই তিনটে পার্ট সবগুলোই আমাদের করোনারি মানে হার্ট অ্যাটাকের জন্য সেগুলো প্রেসিপিটেট করে। আর অন্য দিক থেকে আসছে সিগারেট স্মোকিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস, স্লিপ আচ্ছা, আর ওবেসিটি। এই পাঁচটা হচ্ছে যেগুলো আমাদের হাতে রয়েছে: সিগারেট স্মোকিং, ওবেসিটি, স্লিপ, স্ট্রেস আচ্ছা, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই পাঁচটা হচ্ছে মডিফায়েবল, যেটা আপনি নিজে আপনার পুরোপুরি হাতে রয়েছে। ডায়াবেটিস, হাইপারটেনশন আপনার হাতে নেই, কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই সাতটা যদি আমরা করতে পারি তাহলে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পারবো। কারণ আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজড হার্ট অ্যাটাকের জন্য, সেটা আমাদের হাতে নেই, সেটা আমরা মডিফাই করতে পারবো না। কিন্তু এই সাতটা জিনিস আমরা কিন্তু মডিফাই করতে পারি, যেটা আমাদের হাতে রয়েছে। তাহলে আমাদের অনেকটা এই সুবিধা হবে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য। এখানে আমি একটু জিনিস যোগ করতে চাই। একটা, ও টোব্যাকো স্মোকিং বললো, সিগারেট স্মোকিং। আমি কিন্তু যে কোনো ধরনের তামাক, আচ্ছা, যেটা যদি গুটখা হয়, জর্দা হয়, সেটাও বর্জন করতে হবে। শুধু তো আমাকে হার্ট রোগের দেখলে তো হবে না, মানুষটাকে পুরোপুরি দেখতে হবে। তাহলে ওরাল ক্যান্সার প্রিভেনশন, লাং ক্যান্সার প্রিভেনশন, এগুলোর দিক থেকে যে কোনো রকম টোব্যাকো বর্জন এটা দরকার। আর একটা হচ্ছে যে বেশিরভাগ রিস্ক ফ্যাক্টরের কথাই গৌতম বলে দিয়েছে হার্ট ডিজিজের জন্য। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিপিড প্রোফাইল, কোলেস্টেরল। এই কোলেস্টেরলের বিভিন্ন ফ্র্যাকশন আছে, সেই সমস্ত আলোচনার সময় আজকে হবে না, কিন্তু দু একটা জিনিসকে টার্গেট ধরে নিয়ে আমাদের সেটা কমাতে হয়। এবং এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন রিস্ক ফ্যাক্টরের মধ্যে লিপিড প্রোফাইলের মধ্যেও সাব ফ্র্যাকশন আরও অনেকগুলো ঢুকেছে এবং বেরোচ্ছে, এবং সেগুলো আমরা দেখছি। তার সঙ্গে জিনিসটা হচ্ছে যে ওখানেও লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে মূল জায়গা হচ্ছে খাদ্যাভ্যাস, শাক সবজি ফল এগুলো বেশি করে খাওয়া, ক্যালোরি রেস্ট্রিকশন যাতে ওজন না বাড়ে, হাঁটা বা অন্য ধরনের এক্সারসাইজ যে অল্প বয়সে ছুটবে। তো এই ধরনের জিনিসগুলো আছে। তার সঙ্গে মনে রাখতে হবে যে লিপিড প্রোফাইল যদি অ্যাবনর্মাল থাকে, অনেক সময় এই লাইফস্টাইল করেও সব কিছু সম্ভব হয় না। কন্ট্রোল রাখার জন্য ওষুধ লাগতে হয়, এবং তার জন্য ভালো ভালো ওষুধ এখন অনেক বেরিয়ে গেছে। ব্লাড প্রেশার উনি বললেন, ডিটেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই ভাববেন কষ্ট হলে মাপবো, তা নয়। ব্লাড প্রেশার অসুবিধা না হলেও মাপতে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, একটু টেলিফোনে একটু শুনে নেব তার কথাও। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, বলুন আপনার প্রশ্ন বলুন। আমি বীরভূম জেলার নানুর থানা থেকে কাজী রফিক নওয়াজ বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার বয়স 70। বুঝলেন, আমার লাইফে স্ট্রেস আছে কিন্তু প্রচুর।
আমি মানে আমার প্রশ্ন হলো যে হৃদরোগের লক্ষণটা কি, আর কোন পরীক্ষা করলে আমার হার্টের হয়েছে, এটা আমি তোমার ডাক্তারদের কাছে আমার জিজ্ঞাসা। হ্যাঁ, আমি ইসিজি ইকো 2 করেছি, হার্টের কিছু পাওয়া যায়নি, অথচ আমার বুকে একটা চাপ থেকেই যাচ্ছে, বুঝলেন? বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, তার কথাটা একটু শুনে নেব। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি আপনার দুর্গাপুর থেকে বলছি। বলুন বলুন, আপনার প্রশ্ন বলুন। আমি বলছি এই যে লাউড স্পিকারের সাউন্ড যদি কানে জোরে আসে, সেটা হৃদয়ের পক্ষে কতটা ক্ষতিকারক, সেটা যদি ডাক্তারবাবুরা বলে দেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমার প্রেশারটা একটু হাই হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধটাকে ডবল করবো কিনা একটু জানতে চাইছি, আর কোনো ওষুধ খেতে হবে? ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি প্রথমেই ডক্টর দত্ত আপনার কাছে আসবো। 70 ইয়ার্স হৃদরোগের লক্ষণ কোন পরীক্ষা নিরীক্ষা করে জানবো যে আমি সুস্থ আছি? না, বেসিক্যালি একটা হচ্ছে বুকে ব্যথা, চেস্ট পেন, এবং সেই বুকে ব্যথা মানেই যে হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ হচ্ছে সেটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, কারণ আমরা যদি ধরি যে 80% মানুষের যে চেস্ট পেন হয় সেটা নন কার্ডিয়াক, মানে তার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নেই। ব্যথাগুলো এরকম হয় একটা ইলডিফাইন্ড, মানে একটা ঠিক মানুষ পিন পয়েন্ট করতে পারে না আমার এখানেই ব্যথা হচ্ছে। একটা বুকে একটা ব্যথা হবে, সেটা কিছু পরিশ্রম করলে সেটা বাড়বে, আবার রেস্ট নিলে সেটা কমে যাবে। মানে সব ব্যথাই যে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা মানে চেস্ট মানে কার্ডিয়াক পেন, সেটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, দ্বিতীয়ত যে শ্বাসকষ্ট, তৃতীয়ত মানুষের ধড়পড় করে। ধড়পড়টা অনেক সময় হয় কিছু করতে গেলে হতে পারে, অনেক সময় এমনি বসে থেকেও হতে পারে। সেটা কখনো খুব দ্রুত হতে পারে, বা তার অনেক বেশি ফাস্ট হতে পারে, অথবা অনেক ফোর্সফুল হতে পারে। আর অনেক সময় মানুষের ব্ল্যাক আউট হয়, সিনকোপ হতে পারে। এই চারটে মেইনলি আমাদের কার্ডিনাল সিমটমস। মানে চোখে অন্ধকার দেখছে। চোখে অন্ধকার দেখা। আচ্ছা, প্রথম ব্যক্তি যিনি বললেন যে ওনার সব কিছুই, ওনার বুকে ব্যথাটা নন কার্ডিয়াক, মানে হার্ট থেকে হচ্ছে না। উনি নিজে প্রথমে বলেন স্ট্রেসের মধ্যে রয়েছেন, কিন্তু ফলে ওনার এই নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করারও দরকার নেই আর ভাবারও দরকার নেই। একদম ঠিক। আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু রয়েছেন, একটু শুনে নেব প্রশ্নটা, তারপরে আসবো বাকি আনসারে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শ্যামলকান্তি শাহ বলছি, বারাসাত থেকে। বলুন শ্যামলবাবু। আমার ভাগ্নি 35 বছর বয়স, আর বিয়ে হয়ে গেছে, আর ছেলে আছে, ঠিক আছে, কিন্তু ওর প্রিম্যাচুর বেবি হয়েছিল, মানে 8 মাসে হয়েছিল। ওর হার্টে এখন ডাক্তার কাছে একটা গার্ডও একটা অপারেশন করার জন্য নিয়ে গেছে। তখন ডাক্তার বলছে তুই ইকো করতে, ইকো করার পরে দেখা গেছে, বলছে তোমার ফুটো আছে, তোমার অজ্ঞান করলে এটা হবে না, মানে তোমার সেন্স ফিরবে না। তখন হার্টের ডাক্তারের কাছে গেছিল, এখন হার্টের ডাক্তার এখন বলছে মানে পুরোপুরি দেখেনি, এখনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। না, আপনি কি প্রশ্নটা আপনার সরাসরি কি চাই? হার্টের যে ফুটোটা বেরিয়েছে, সেই ফুটোটা কি কিউরেবল, না অপারেশন করতে হবে, না ট্যাবলেটে ওষুধে? বুঝতে পেরেছি, চিকিৎসা কি জানতে চাইছেন আপনি, সঙ্গে থাকুন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। নমস্কার, বলুন প্রশ্ন। হুগলি জেলার বলাকট থানা ইসাবুরগাম থেকে আমি মধুসূদন বিশ্বাস বলছি। বলুন বলুন। আমি একজন কার্ডিও পেশেন্ট। দীর্ঘ 10 বছর যাবত ওষুধ খাই। ওষুধ খেয়ে কিন্তু আমি ভালো থাকি। আমি সকালে 7টা করে বড়ি খাই, তাতে করে ভালো আছে। আমি ওষুধকে সারা জীবন চালিয়ে যাবো? আচ্ছা, নর্মাল থেকেও কম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। না, এই মুহূর্তে নেই, চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা যিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে লাউড স্পিকার, আমি আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছে। লাউড স্পিকার হৃদরোগের জন্য, মানে হৃদযন্ত্রের জন্য কতটা ক্ষতিকর উনি জানতে চাইছেন। এটা ঠিক পরিমাণগতভাবে বলা সম্ভব নয়, তবে লাউড স্পিকার একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে গেলে প্রথমে প্রবলেমটা শুরু হয় কান দিয়ে। নয়েজ ইনডিউসড হিয়ারিং লস বলে একটা ঘটনা আছে, যে আস্তে আস্তে শ্রবণ ক্ষমতা কমে আসে। তার সঙ্গে অতিরিক্ত মাত্রায় শব্দ হলে সেই আওয়াজটা অনেকের মনে হয় যেন বুকে দুমদুম করে লাগছে, এরকম পরিবেশ। তাতে একটা স্ট্রেস তৈরি হয় শরীরের মধ্যে, এবং স্ট্রেস মানেই অনেক রকম হরমোন এবং নার্ভের পরিবর্তন ঘটে, নিউরোহরমোনাল চেঞ্জ বলে, যেটা হার্টের পক্ষে ক্ষতিকর হতে পারে। আরও একজন ডক্টর দত্ত আপনার কাছে আসবো। তিনি বলছেন আমি প্রেশারের ওষুধ খাই,
কিন্তু সেটা কি এখন ঠিকঠাকই আছে? আমি কি চেক করে ডাবল করে দেবো, কারণ অনেকদিন ধরে একই পরিমাণ ওষুধ খাচ্ছি? এই বিষয়টা আমাদের মনে হয় সবার একটু জানা দরকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রেশার, যদি আমাকে আইডিয়া হচ্ছে প্রেশারটা আমার কন্ট্রোল রাখতে হবে, আমাদের টার্গেট সেটা রিচ করতে হবে। সেটা যদি একটা মেডিসিন দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, এবং সেটাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। এবং যিনি ডাক্তার ওনাকে ট্রিট করছে, যিনি জানবেন যে কোন ওষুধে কি সাইড এফেক্ট, কীভাবে তাকে মনিটর করতে হয়। কিন্তু ওনাকে ওষুধ সারা জীবন খেতে হবে, আইডিয়া একটাই, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, তার জন্য যা দরকার সেটুকু করতে হবে। অবশ্যই তার মানে ডাক্তারের পরামর্শ উনি নেবেন। ঠিক আর কথা। এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, এই নর্মালের ধারণা কিন্তু এক একজনের এক এক রকম। যেমন সবাই ভাবেন যে 140-এর 90-এর নিচে গেলে নর্মাল, সেটা কিন্তু বয়সের উপর নির্ভর করে। আচ্ছা, অনেক উপরের বয়সে সেটা হয়তো ঠিক আছে, কিন্তু একজন অল্প বয়স তার পক্ষে কিন্তু 130 থেকে 120 ওপরেরটা রাখতে হয়। এখন 120-র নিচেও অনেকে রাখতে পারছে। অর্থাৎ মাত্রাটা জানা দরকার যে কোথায় রাখতে হবে, এবং দিনের বিভিন্ন সময় বিভিন্ন টাইমে মাপতে হবে। আজকাল হোম বিপি মনিটরিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু জানতে হবে কিভাবে ঠিক হোম কথা। বিপি মনিটরিং করতে হয়। একদম। আরেকজন ফোন করেছিলেন হুগলি থেকে, 10 বছর ধরে ওষুধ খাচ্ছেন, সারা জীবন কি ওষুধ খাবেন ডক্টর দত্ত? উনি স্পেসিফিক্যালি বলেনি উনি কিসের জন্য মেডিসিন কিন্তু উনি খাচ্ছেন। হৃদরোগী, মানে হ্যাঁ, বহুদিন আমার কার্ডিয়াক ধারণা, পেশেন্ট। ওনার ধারণা ওনার লাইকলি ওনার ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে ওনার মেডিসিন ওকে লাইফ লং খেতে হবে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ইসকেমিক হার্ট ডিজিজ, যদি আমাদের কিছু হার্টের মাসেল অসুখ রয়েছে, সেখানে ওষুধ মানেই লাইফ লং ওষুধ, এবং সেই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যেভাবে সেভাবে চলতে হবে। এটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডিসিশন হতে পারে না, ঠিক। ডাক্তার যা বলবেন সেটা শুনতে হবে। সেটা শুনতে এই আমি যে একটু- সেকেন্ড কথাটা ডক্টর দত্ত বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, কারণ ওষুধ বাড়ানো কমানোর প্রয়োজন হতে পারে। ঠিক কথা, পরামর্শটা ইম্পর্ট্যান্ট। আমি একটু বিষয়ে চলে আসতে চাই, যে 4টে বিষয়ের উপর আজকে আমরা আলোকপাত করব। তার প্রথম আমি জানতে চাইবো ডক্টর দত্ত, যে জন্মগত যেটা আপনারা কনজেনিটাল হার্ট ডিজিজের বিষয়ে আপনি বলতে চাইছিলেন, তো সেই বিষয়টা আমরা আসবো, কি ধরনের সমস্যা হয় এবং তার ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস কি আধুনিকীকরণ ঘটেছে। একজন বোধহয় আপনার কলারও ফোন করছিলেন যে কার হার্টে ফুটো রয়েছে, অপারেশন হচ্ছে না। হ্যাঁ তো একটু আমরা কি দেখতে পারি কি আমাদের? হ্যাঁ, আমরা একটু ছবিও দেখে নেব, দেখতে দেখতে তার প্রশ্নের উত্তরের সঙ্গে আমাদের এই উত্তর একসঙ্গেই চলে আসবে। আমাদের এইটা হচ্ছে একটা আমাদের জন্মগত একটা, উনি যেটা বলছিলেন, হোল রয়েছে আপনার। আমাদের দুদিকে দুটো অলিন্দ থাকে, তার মাঝখানে একটা গ্যাপ, নর্মালি সেটা বন্ধ থাকে। তো এটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এইজড, এটা একটা হোল। এটা এক ধরনের জন্মগত অসুখ। আচ্ছা, এর ছোট বড় সাইজ রয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে হয়তো এখন এটা আমাদের যেটা আমরা বলি বাই পারকিউটেনিয়াস ইন্টারভেনশন পসিবল, সম্ভব বন্ধ করে দেওয়া। মানে আমরা একটা বাইরে থেকে একটা মানুষকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ওখানে একটা চাকতি বা একটা ডিভাইস আমরা বসিয়ে দিতে পারি, তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। তাকে আমরা সার্জিক্যালি তার মানে বুক কেটে অপারেশন সেটা আমাদেরকে করতে হবে না। এখানে আমরা একটা দেখাচ্ছি যে একটা পেশেন্ট ওরকম একটা এরকম হার্টে ফুটো ছিল 2 অলিন্দের মাঝখানে। আচ্ছা, তারপর আমরা একটা ওই ডিভাইস এখানে বসিয়ে দিয়েছি, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাকে আর সে ঠিক আছে। এটা একটা ধরনের। আর একটা হচ্ছে কি আমাদের দুটো একটা আমাদের থাকে পালমোনারি আর্টারি, একটা থাকে এওটা। তাদের মধ্যে অনেক সময় কমিউনিকেশন চলে আসে, সেটাকে আমরা বলি পিডিএ। সেটাকেও এখন আমরা ডিভাইস বসিয়ে ওই দুটোর মধ্যে ওটাকে আমরা বন্ধ করে দিতে পারি। এক্ষেত্রেও সেরকম ভাবে সার্জারির প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে কি দুটো ভেন্ট্রিকেলের মধ্যে, দুটো নিলয়ের মধ্যে, ডান দিক বাঁ দিকের মধ্যে অনেক সময় ছিদ্র থাকে, সেটাকেও আমরা এখন ডিভাইস ক্লোজার করে সেটা বন্ধ করে দিতে পারি। এই মেনলি যদি আমাদেরকে ওই ছিদ্র বলতে বোঝায়, সেটা আমরা এই তিনটেই মেনলি আমাদের যেটা এখন ক্লোজ করা সম্ভব সার্জারি না করেও, কিন্তু যেগুলো অনেক বড় সেক্ষেত্রে সার্জারি করতে হবে। কিন্তু অনেকটা ক্ষেত্রে এখন আমরা হয়তো বুক না কেটে সেটা এখন আমরা বন্ধ করতে পারছেন। আচ্ছা, এই যে না কেটে সার্জারি না করে করা হচ্ছে এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, এটার একটা নিশ্চয়ই অপারেশন বলবো না, মানে আসছেন, তিনি ভর্তি হচ্ছেন এবং তিনি বাড়িতে যখন যাচ্ছে, সে বাচ্চাটি যখন চলে যাচ্ছে, এই যে সময়কালটা, এটা মোটামুটি কতটা? যদি বলেন ভর্তি হওয়া থেকে তার বাড়ি যাওয়া, 2-3 দিনের ব্যাপার। 2-3 দিন, এবং সেক্ষেত্রে আর কোনো রকম এবং ভবিষ্যতে একটা ফলো আপ তো নিশ্চয়ই ফলো আপ তো সবসময় করতেই হবে, কিন্তু
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 2-3 দিনের মধ্যে পেশেন্টকে বাড়ি পাঠানো সম্ভব। সম্ভব হচ্ছে। আচ্ছা, আমি আসবো ডক্টর। এই জিনিসটা আমি আরেকটা জিনিস বলে নিতে চাই। একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন এই ছিদ্রের ব্যাপারে। এই ছিদ্রটা যেটা ডক্টর দেখালেন প্রত্যেকটা হচ্ছে আলাদা করে আছে, একদম কিন্তু এই ছিদ্রটা বিশেষ করে দুটো ভেন্ট্রিকেলের মাঝে যে পাম্পিং চেম্বার, তার যে সেপ্টামের মধ্যে যে ফুটোটা, এটা কিন্তু অনেক জটিল হৃদরোগের সঙ্গে যুক্ত থাকতে পারে। যেমন কমন একটা ব্লু বেবি সিনড্রোম, ফ্যালোস্টেটোলজি বলা, তার সঙ্গে বিএসডির সঙ্গে আরও অনেক কিছু যুক্ত থাকে। সেটার চিকিৎসা কিন্তু অতটা সহজ নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে সমস্ত জায়গায় অপারেশন লাগছে। তো ওনাকে যখন অ্যানেস্থেটিস্ট বলেছেন যে এটা করা যাচ্ছে না, আমার মনে হয় এটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল না, কারণ এএসডি, বিএসডি, পিডিএ ইত্যাদির ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া দেওয়াটা খুব কঠিন ব্যাপার কিছু নয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে তো ওনাকে সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা সব ক্ষেত্রেই মানে সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। আমাদের সঙ্গে আরো দুজন বন্ধু রয়েছেন, একটু টেলিফোনে একটু কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি ম্যাম, আমার বুকে যখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমার বুকে ধরপড় করে আর আমি উপরে উঠে চোখে অন্ধকার দেখি, বুঝলেন? তার কিছুক্ষণ আপনি বসে বললে আবার ঠিক হয়ে যায়। আর আমার লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড আর আপনার ওই ইটা বেশি, ওই কোলেস্টেরলটা বেশি। সেক্ষেত্রে কি করণীয় একটু বলবেন কি? ঠিক আছে, নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার। আমার স্ত্রীর বয়স 47, লাইপোপ্রোটিন এ যেটা 20 তলায় থাকা উচিত ওটা 57 ধরা পড়েছে। আর ওনার এলডিএল হলো 121, নন স্মোকার, ওনার ডায়াবেটিস নেই। এটা কি ওষুধের মাধ্যমে কোন রকম কিওর সম্ভব? আচ্ছা, সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু, কে আছেন? না, এই মুহূর্তে নেই। আচ্ছা, আমরা এই দুটো প্রশ্ন একটুখানি চলে আসি। ডক্টর দত্ত, প্রথম আপনি যে সিমটমস গুলো বলছিলেন, এক্ষেত্রে কিন্তু এই ভদ্রলোকের সেই সিঁড়ি দিয়ে উঠতে গেলে ধপধপ করছে। ওনার মানে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়া, ইমিডিয়েটলি পরামর্শ নেওয়া দরকার, এবং তিনি যা করার নিশ্চয়ই তিনি করবেন। ওনার সিমটমগুলো হৃদরোগের মতোই, একদম সিমিলারিটি রয়েছে, সুতরাং পরামর্শ নেওয়া এই ক্ষেত্রে দু ধরনের রোগের কথা মনে রাখতে হবে। মূলত আরো অন্য ধরনের অনেক কিছু হতে পারে। একটা করোনারি ন্যারোয়িং, তার জন্য পরিশ্রম করছেন, উপযুক্ত রক্ত সরবরাহ হচ্ছে না, উনি কষ্ট পাচ্ছেন। আরটা হচ্ছে অ্যাওরটিক ভালভ, আচ্ছা, যেটা মহাধমনীর মুখে বসানো আছে, সেই ভালভ সরু হয়ে যাওয়া। এবং সেই ধরনের ন্যারোয়িং থাকলে তারও কিন্তু আজকাল ক্যাথেটারের মাধ্যমে চিকিৎসা বেরিয়েছে, ট্রান্সক্যাথেটার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট বলা হয়। সেখানেও অপারেশন না করে অনেক সময়, সব ক্ষেত্রে নয়, অনেক সময় বসিয়ে দেওয়া যায়, সম্ভব হচ্ছে। আরেকজন যিনি ফোন করেছিলেন এলডিএল 121 আর আরেকটি 57 বলেছেন, লাইপোপ্রোটিন এ ওনার বেশি, লাইপোপ্রোটিন এ বলেছেন। হ্যাঁ, স্ট্রিট বয়স বেসিক্যালি লাইপোপ্রোটিন এর ক্ষেত্রে কোনো চিকিৎসা নেই। আচ্ছা, কিন্তু বেসিক্যালি যেটা করতে হয় সেটা জেনেটিক থেরাপি, সেটা তো পসিবল নয়। কিন্তু যেটা অন্যভাবে করা যায়, যে শুধু এখন আমরা এলডিএলকে টার্গেট করি না, আমাদের একটা নন এলডিএল টার্গেট, মানে নন এইচডিএল টার্গেট রয়েছে। মানে সেখানের মধ্যে এলডিএল আসে, লাইপোপ্রোটিন এ আসে, ভিএলডিএল আসে, সব ফ্র্যাকশন চলে আসে। সেটাকে আমরা ট্রিট করি, লাইপোপ্রোটিন এ কে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো দরকার পড়ে না। তার একটা টার্গেট রয়েছে, সেটা ওষুধ দিয়ে সম্ভব। ফলে আইসোলেটেড লাইপোপ্রোটিন এ ট্রিট করার কোনো এই মুহূর্তে কোনো সম্ভব নয়। নন এইচডি কোলেস্টেরল সেটা ট্রিট করলেই ওটাও তার মধ্যে চলে আসবে। ফলে ওটা নিয়ে সে ভাবার কিছু দরকার নেই। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এলপিএ বেশি, তার হার্ট ডিজিজের সম্ভাবনা সঙ্গে বেড়ে যাচ্ছে। সেজন্য অন্যান্য ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে, অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এলডিএল, এগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে। আর কয়েক মাসের মধ্যেই এলপিএ কমানোর ইঞ্জেকশনও বেরিয়ে যাবে। এখনই কোলেস্টেরল কমানোর ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, দুরকম ইঞ্জেকশন পাওয়া যায়, একটা মাসে মাসে নিতে হয়, একটা বছরে 2 বার নিতে হয়। খুব পাওয়ারফুল ইঞ্জেকশন, কিন্তু খুব কস্টলি বলে আমরা সাধারণত দিই না। ঠিক কথা। আমি চলে আসবো আর একটা বিষয়, সেটা হচ্ছে যেমন বলছিলেন ডক্টর, তো স্ট্রাকচারাল যে সমস্যাগুলো হয়ে থাকে হার্টের ক্ষেত্রে, মানে ভালভের বিভিন্ন রকম যে সমস্যাগুলো, সেই সমস্যার ক্ষেত্রে আমি আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছেই। সেই ধরনের সমস্যাগুলো ঠিক কী ধরনের সমস্যা হয় এবং একই সঙ্গে তার চিকিৎসার আধুনিকীকরণ কীরকম ভাবে হয়েছে? এটা অনেক বড় সাবজেক্ট, ছোট করে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, স্ট্রাকচারাল হার্ট বলতে যদি আমি মাইট্রাল ভালভ যে অসুখটা, রিউম্যাটিক মাইট্রাল ভালভ, বেলুন দিয়ে চিকিৎসা কিন্তু আমরা অনেক দিন ধরে করছি। আবার এই যে অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট, এটা কয়েক বছর হলো শুরু হয়েছে। সেমনি শুধু
মাইটাল বা অ্যাওর্টিকে এখন সীমাবদ্ধ নয়, এটা ট্রাইকাসপিডও করা যাচ্ছে। পালমোনারি ভালভ বেলুন দিয়ে বড় করা অনেক দিন ধরে, প্রথম দিকেই এটা শুরু হয়ে গেছিলো এবং এখনও চলছে। মাইটাল ভাবে আর এক ধরনের অসুখ হতে পারে লিকেজ। সেই লিকেজটা যদি হার্ট ফেলিওরের সঙ্গে থাকে, আমরা বাইরে থেকে ক্লিপ দিয়ে এখন, বাইরে থেকে বলতে আমি বলছি যে কুচকির মাধ্যমে, শিরার মাধ্যমে গিয়ে বুক না কেটে ক্লিপ বসানো যায় এবং হার্ট ফেলিওরে সেই চিকিৎসাটা খুব কাজে দেয়। হার্ট ফেলিওরের আরও কতগুলো চিকিৎসা আছে, সময় হলে সেটা বলবো। তাছাড়াও স্ট্রাকচারাল হার্ট ডিজিজে উনি ছবিগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি দিয়ে দেখিয়েছেন, এএসডি, ভিএসডি, পিডিএ ক্লোজার ইত্যাদি। ইনফ্যাক্ট ইস্টার্ন ইন্ডিয়া দিয়ে পিডিএ ক্লোজার আমি প্রথম শুরু করেছিলাম, এটা আমার ভালো লাগলো, স্মৃতির মধ্যে ফুটে উঠলো যে এই স্ট্রাকচারাল হার্ট ডিজিজগুলো। তাছাড়াও এখন আরও কিছু কিছু ধরনের ডিভাইস ক্লোজার বেরিয়েছে, যেমন একটা অলিন্দর একটা বিশেষ জায়গা আছে যেখানে ব্লাড ক্লট তৈরি হতে পারে এট্রিয়াল ফিব্রিলেশন হলে, সেখানে ডিভাইস দিয়ে বন্ধ করে দেওয়া যায় সেই জায়গাটাকে। তো এরকম অনেক কিছু বেরিয়েছে এবং এট্রিয়াল ফিব্রিলেশনে আমার মনে হয় আমি বলেছিলাম যে এটা এক ধরনের ছন্দপতন, সেটা ডিটেকশন যেমন বেড়েছে, ওষুধও অনেক কিছু বেরিয়েছে এবং স্ট্রাকচারাল হার্ট ডিজিজের চিকিৎসাও সেখানে বেরিয়েছে। মানে যেটা আপনি বলছিলেন যে অ্যারিথমিয়ার যে সমস্যা, অ্যারিথমিয়ার সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে আমাদের সঙ্গে আরো ফোনে রয়েছেন বন্ধু, একটু শুনে নেব। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন বলুন প্রশ্ন আগরতলা থেকে বলছি। বলুন বলুন প্রশ্ন বলুন। আমার হাজবেন্ডের 68 ইয়ার। সমস্যাটা বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্নটা হলো উনি 2006-এ ওনার বাইপাসে বাইপাস হয়েছিল, তারপরে 17-তে ওনার ওপেন হার্ট হয়েছে। হ্যাঁ, এখন তারপর এখন উনি পার্কিনসনে ভুগছেন, মানে হাত পা ব্যথা। এটা কি বাইপাসের ফলে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের সঙ্গে আর কেউ রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। আমি সাবির হোসেন বলছি। বলুন প্রশ্ন বলুন। আমার বয়স হচ্ছে 71। আচ্ছা বলুন। আমার একটু ওই কোলেস্ট্রল আছে, লিপিড প্রোফাইল আছে 139, কারেন্ট টেস্ট করেছি, আর ট্রাইগ্লিসারাইড আছে 102। আমার কি হয়, একটু বেশি হাঁটা চলা করলে বা একটু পরিশ্রম করলে আমার ডান দিকটা একটু ব্যথা। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, কি করবেন নিশ্চয়ই ডাক্তারবাবুরা বলে দেবেন। প্রথমে যিনি ফোন করেছিলেন ডক্টর দত্ত, তিনি 58 ইয়ার্সের। ওনার যেটা প্রশ্ন সেটা হলো যে পার্কিনসন যে সমস্যাটা ওনার এই সার্জারিগুলোর ফলে হয়েছে কি, সেক্ষেত্রে উনি কী করবেন আর কি? না, এটা আনলাইকলি, কিন্তু এটা ঠিক যে অনেক সময় বাইপাস করার পর মানুষের একটা স্ট্রোক হওয়ার ভয় থাকে। বাইপাস আমাদের এওটাতে ক্ল্যাম্প করা হয়, তখন অনেক সময় ছোটোখাটো পার্টিকেল ব্রেনের মধ্যে যায়, তখন সেটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কিন্তু সেখান থেকে পার্কিনসন হওয়াটা সম্ভব না। ফলে এটার ওনার আলাদা ব্রেনের অসুখ, সেক্ষেত্রে ওনাকে পরামর্শ নিতে হবে নিউরোলজিস্টের সঙ্গে। তার সঙ্গে সিএবিজির কোনো সম্পর্ক নেই। এখানে যেহেতু আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, এই মেডিকেল সাইড, স্ট্রাকচারাল সাইড, ডিভাইস সাইড, এগুলোতে যেমন উন্নতি হচ্ছে, সার্জারিতেও কিন্তু অনেক উন্নতি হচ্ছে, অ্যানেস্থেসিয়াতেও উন্নতি হচ্ছে। এবং সার্জারি কথাটা আমি এই জন্য তুললাম, কিছু কিছু ওপেন হার্ট সার্জারি এখন আজকাল ক্ল্যাম্পের সাহায্যে অফ পাম্প করা হচ্ছে, যেখানে বাইপাস পাম্প লাগছে না। আচ্ছা, সেখানে এই স্ট্রোকের চান্স কিন্তু আরও কমে যাচ্ছে। আচ্ছা, সেখানে অনেকটা সেফটি আমরা কথা আমরা কয়টা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ দেখিনি এই সময়। এটা হচ্ছে পালমোনারি ভালভ, আমাদের রাইট ভেন্ট্রিকল মানে ডান দিকের অলিন্দ থেকে পালমোনারিতে যায়, সেখানে সরু হয়ে রয়েছে এখানে। তো সেটাও আমাদের এখন যেটা স্যার বলছিলেন, বেলুন ফুলিয়ে এখানে আমরা সেই রাস্তাটাকে পরিষ্কার করে দিতে পারি। মানে একদম আমরা এটা যেটা দেখা যাচ্ছে পিডিএ ক্লোজার, এটা পিডিএ স্টেন্টিংসের পরেরটা। আর আমরা এটা হচ্ছে স্যার বলছিলেন যে এউটিক ভালভে অসুখ হতে পারে। আচ্ছা, লেফট ভেন্ট্রিকল থেকে বাঁ দিকের অলিন্দ থেকে বাঁ দিকের আর্টারিতে যাওয়ার রাস্তায়, সেখানেও আমরা অনেক সময় ছোট হয়ে যায়, বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে বেলুন যদি আমরা সেখানে ফুলিয়ে দিই, তাহলে সেই রাস্তাটা অনেকটা ওয়াইডেন্ট হয়ে যায়, অনেকটা চওড়া হয়ে যায়, তাহলে রক্ত যাওয়ার সমস্যাটা আর থাকে না, মানে রক্ত চলাচলের। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মাইটাল ভালভ। বাঁ দিকের অলিন্দ আর বাঁ দিকের নিলয়ের মধ্যে যদি কোনো ন্যারোয়িং শুরু হয়ে যায়,
সেক্ষেত্রেও আমরা ওই বেলুন ফুলিয়ে আমরা সেই রাস্তাটাকে আমরা বড় করে দেবো যাতে সেখানে রক্ত চলাচল ঠিকমতো চলতে পারে। আর লাস্ট যেটা স্যার বলছিলেন ওই এওটিক ভালভ, এখন আমরা নর্মালি জানি যে এওটিক ভালভের অসুখ হলেই সেটা সার্জিক্যালি ভালভ চেঞ্জ করতে হয়, কিন্তু যেগুলো বয়স্ক মানুষ, 70 বছর বেশি মানুষ, যাদের সার্জারি অনেক প্রহিবিটিভ রিস্ক থাকে, যেখানে পসিবল নয় মানুষকে অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা, সেক্ষেত্রে আমরা ওই এখন এওটিক ভালভ আমরা বসিয়ে দিতে পারি বাইরে থেকে আচ্ছা, পারকিউটাসলি, ফলে সেখানে বুক কেটে অপারেশন করতে হয় না। এইগুলি মোটামুটি আমাদের এখানে সম্ভব। আচ্ছা, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ইন্টারভেনশন আচ্ছা, আমাদের পক্ষে এখন পক্ষে সম্ভব। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে দেখুন, এখন তো আধুনিকীকরণের ফলে মানে এমন হচ্ছে যে হয়তো খুব রিমোট জায়গা, খুব গ্রামগঞ্জের মানুষ থেকে শুরু করে বা শহরতলির মানুষরা যারা হয়তো এই কোনো না কোনো হার্টের সমস্যায় ভুগছেন, তারা সেখানে বসে শুধু মানে ধরে নিন দেশের এবং দেশের বিদেশের বিভিন্ন জায়গার ট্রিটমেন্ট, আধুনিক ট্রিটমেন্টগুলো পেতে পারেন। সুতরাং এই যে ট্রিটমেন্টগুলো পাওয়াটা কতটা সম্ভবকর হচ্ছে সেই বিষয়টা একটু আমাদের দর্শক বন্ধুদের যদি জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এখন তো মানে আমি সরকারি স্তরেই বলছি, হ্যাঁ নিশ্চয়ই। সরকারি স্তরে এখন একটা টেলিমেডিসিন আছে। আচ্ছা, সেখানে কিন্তু একটা গ্রামের প্রত্যন্ত মানুষ বা সেখানকার সাব সেন্টারের ডক্টর তিনিও কিন্তু কানেক্টেড টু এপেক্স হসপিটাল, সাপোজ পিজি হাসপাতাল হোক, মেডিকেল কলেজ হোক, সেখানে একটা হাব রয়েছে এবং সেখান থেকে তারা কিন্তু কমিউনিকেট করতে পারেন। সেই পেশেন্টও পারেন ডিরেক্টলি কথা বলতে, অথবা তার সাব সেন্টারে একটা মানুষের বুকে ব্যথা হলো, তিনি সাব সেন্টারে গেলেন, সেখানে ডাক্তারবাবু দেখলেন, ডাক্তারবাবু কমিউনিকেট করলেন এপেক্স হসপিটালে, একটা সিস্টেম রান করে, ফলে সেই পেশেন্টকে ট্রান্সপোর্ট বলুন, বেড পাওয়া বলুন, তার চিকিৎসার ব্যবস্থা করবে, সেটা এখন অনেকটা স্ট্রিমলাইন হয়ে গেছে আমাদের রাজ্যে আর কি, সেটা পসিবল। ফলে অ্যাওয়ারনেসটা যদি মানুষের থাকে, মানুষ যদি ঠিক সময়ে তার নিকটবর্তী হাসপাতালে তিনি যান, তাহলে কিন্তু পরিষেবা দেওয়াটা সম্ভব। আর একটা বিষয় আমি জানবো, যেমন এটা তো হলো একটা ওষুধপত্র বা মানে একটা প্রাথমিক একটা চিকিৎসার বিষয়ে চলে এলো এবং তার সঙ্গে পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ হলো। এইবার আমি ধরে নিলাম হার্টের কোনো সার্জারি বা কোনো ডায়াগনোসিসের কোনো টেস্ট তিনি করতে চাইছেন বা তার অঞ্চলে সেটা নেই বা আমাদের দেশের থেকেও বিদেশ থেকে তিনি করতে চাইছেন, তাহলে কি সেটা সার্জারি এখানে থেকে ওখানকার মানুষের দ্বারা সেইভাবে কি তিনি সেই সুবিধা বা পরিষেবাটা পেতে পারেন? এখন এই মুহূর্তে আমাদের এখানে যা পরিষেবা দেওয়া হয় সেটা অ্যাট পার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, অ্যাট পার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। সুতরাং পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কোনো দরকারও নেই। আচ্ছা, আমি একটু পেছিয়ে যাব, হ্যাঁ, এইখানে দুভাগে ভাগ করে নিচ্ছি সমস্যাটা। আপনি যেটা বললেন যে একদম প্রত্যন্তবর্তী যেখানে আছে রোগী চিকিৎসা পাবে কিনা, যেখানে ক্রনিক, গৌতম যে মেথডটা বললো সেভাবে একটা টেলিমেডিসিনের মাধ্যমে তিনি এসে চিকিৎসা নিলেন, ঠিক আছে। কিন্তু যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, অ্যাকিউট হার্ট অ্যাটাক, একদম, অর্থাৎ হার্টের একটা কর্নিয়ারিটিতে ক্লট জমে মাসল নষ্ট হয়ে যাচ্ছে, এখানে যা কিছু করার প্রথম বলা হয় গোল্ডেন আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না, হলে খুব ভালো, আমরা কিছু কেসে করতে পেরেছি। তারপরে হচ্ছে 4 ঘন্টা, যত সময় এগোতে থাকে তত চিকিৎসায় সাকসেসফুল হওয়ার চান্সটা কমতে থাকে, সুতরাং যত তাড়াতাড়ি পারা যায়। এখানে কিন্তু দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সব রোগী সমানভাবে একটা রোগ সম্বন্ধে জানবেন, এটা সম্ভব নাও হতে পারে, কিন্তু একজন প্রতিবেশীর থেকেও যদি তিনি জেনে যান, তিনি শিক্ষক হতে পারেন, পঞ্চায়েতের মেম্বার হতে পারেন, যিনি খোঁজখবর রাখেন যে এটা হার্ট অ্যাটাক হতে পারে, তুমি ইমিডিয়েটলি ডাক্তারের কাছে পরামর্শ করো, তাহলে কিন্তু অনেক আগে চিকিৎসাটা শুরু হতে পারে। তেমনি মনে রাখতে হবে যে অনেক প্রত্যন্ত জায়গায় ডাক্তাররা আছেন যেখানে ভাবেন যে এই ওষুধটা দেবো যদি কিছু হয় লোকে করবে, সেইখানে কিন্তু সমাজকে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তিনি যা করছেন রোগীর ভালোর জন্য করছেন, ক্ষতিটা ওষুধের জন্য হয়নি, রোগের জন্য হয়েছে, এটা তাকে ইমিডিয়েটলি ইনজেকশনটা দেওয়ার সুযোগ দিতে হবে। এই যে করোনারি আমি আর্টারি, একটু জাস্ট বলিনি এই যে স্টারের প্রসঙ্গে, হার্ট অ্যাটাক প্রসঙ্গে, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেমি কেয়ার প্রোগ্রাম রান করে। সেখানে মানে মানুষ হয়তো বুকে ব্যথা নিয়ে সাব সেন্টারে বা হেলথ সেন্টারে গেলেন, তারা ইসিজি করে, ইসিজি করে তারা আমাদের এখানে পাঠায় যে এটা কি আমরা করব। তখন এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, আপনি তাকে ক্লট গলানোর ইনজেকশন দিন, বাকি বেশি চিকিৎসা দিন, তারপরে তাকে শিফট করুন। ফলে এইটা যদি মানুষ ঠিক সময়ে প্রত্যন্ত হাসপাতালেও যান,
তার কিন্তু ওই ক্লট গলানোর ইঞ্জেকশনটা দেওয়া সম্ভব। সবাইকে মানে যে 1 অ্যাঞ্জিওপ্লাস্টি, ঘন্টার গোল্ডেন হ্যাঁ সেটা উনি যান, সবাইকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে কোনো দরকার নেই, এটা পসিবল নয়। কিন্তু এই ক্লট গলানোর ইঞ্জেকশনটা সব জায়গাতে এখন অ্যাভেলেবল, ফলে তিনি যদি যান, ওরা ইসিজি আমাদের কাছে পাঠায়, আমরা ইন্টারভিউ করে বলি এটা আপনারা করুন, সেটা কিন্তু এখন করা সম্ভব। বাহ, তার এটা মানে তো- দুটো জিনিস, অ্যাওয়ারনেস আর যে কোনো ব্যথাকে অম্বলের ব্যথা, গ্যাসের ব্যথা বলে বসে না থাকা। একদম ঠিক, মানে একদম সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন। আমাদের সঙ্গে দুজন বন্ধু অপেক্ষা করে আছেন। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমার প্রশ্নটা রাখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন বলুন আমার বলুন। প্রশ্ন হচ্ছে, এই শীতকালে অনেকের লাংসে সর্দি জমে এবং তার জন্য অ্যাডভাইস করা হয় কোরাকোট ইনহেলেশন, নেবুলাইজেশন আই শুড সে, কিংবা ট্রেলেজি এলিক্টা। তো আমার এই গুলো কি ব্লাড হাইপার টেনশনের ওপর এফেক্ট করে? কারণ আমি স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি, একজন 90 বছর বয়স্ক মহিলাকে ট্রেলেজি এলিক্টার এবং কোরাকোট দুটোই দেওয়া হয়েছে, নেবুলাইজেশন অ্যান্ড ইটস নোটিস দ্যাট ওনার যে নর্মালি দিনে একবার ব্লাড প্রেশার সিলিন্ডিপিনে 10 খেলে চলতো, সেইটা আবার পার্টিকুলারলি ট্রেলেজি এলিপ্টা ইনহেলেশন বুঝতে পেরেছি। আর 160/70 ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, এগুলো কি এফেক্টিভ হচ্ছে হাইপার টেনশনের উপর। বুঝেছি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের পরে যিনি বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন প্রথম নামে জানাই। বলুন। বলছি, আমার বাবার বছর, ওনার হাঁটা চলা করতে একটু ভুল করতো, ইসিজি করতে বলছে রাইট মান্ডেল কমপ্লিটলি, ওনার সেক্ষেত্রে মানে হার্টের ব্যাপারে ঝুঁকিপূর্ণ পাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা প্রসঙ্গের মধ্যে একটু বলি, শীতকালে যেটা উনি বলছেন যে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্নই উনি হয়তো করেছেন, যে নেবুলাইজেশন এবং সেই সবগুলো করলে হাইপার টেনশন বা তার কোনো এফেক্ট হচ্ছে কি না। না, ওনাকে চেস্ট ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। ওনার বেসিক্যালি অপসাইটিভ এয়ারওয়ে ডিজিজ হচ্ছে, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা হোক বা সিওপিডি হোক। তার জন্যে যিনি ওনাকে দেখছেন তিনি বেস্ট জাজ, তিনি বলে দেবেন কি ইনহেলার লাগবে ওনার জন্য। আর অনেক সময় তাদের ক্ষেত্রে একটু প্যালপিটেশন, হার্টবিট তাদের বাড়তে পারে, একটু ওটা ফিল করতে পারে। আর ব্লাড প্রেশারের জন্য তো উনি যাকে দেখাচ্ছেন তিনি মোস্ট কম্পিটেন্ট পারসন টু ট্রিট। আর দরকার হলে উনি কারোর পরামর্শ নিতে পারেন যারা হৃদরোগ বিশেষজ্ঞ, কিন্তু ব্লাড প্রেশারের জন্য হৃদরোগ বিশেষজ্ঞ আসার কোনো দরকার নেই। উনি যাকে দেখাচ্ছেন উনি এটাকে ঠিক করে দেবেন। ঠিক করে ফেলবেন। এই যে এখানে একটা ব্যাপার আছে, এই সিওপিডি, ব্রঙ্কাইল অ্যাজমা যেগুলো ডক্টর দত্ত বললেন, এখানে অনেকেরই দেখা যায় নাক বন্ধ থাকে, এবং যা হোক একটা নেজাল ড্রপ কিনে উনি নাকে দিচ্ছেন, এখন স্প্রেও পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এমন কিছু ওষুধ আছে যাতে প্রেশার বাড়তে পারে। আচ্ছা, মানে ট্রিগার হতে পারে সেই জায়গাটাতে, সেখানটা একটু খেয়াল রাখতে হবে, পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। আর যিনি প্রশ্ন করেছেন সেটা তো খুব সাধারণভাবে ডক্টর দত্ত একবার বলেছেন, কিন্তু তবু আমি বলছি, হাঁটতে গেলে ওনার বাবার বয়সটা আমরা ভালো করে শুনতে পাইনি, হাঁটাচলা করতে গেলে বুকে ধরপড় করছে, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কি করবেন? ইসিজি করতে উনি বলেছেন। প্রথমেই যাবেন চিকিৎসকের কাছে, ইসিজি করবেন না ট্রেডমিল করবেন না কোনটা করবেন, ডাক্তার আগে হিস্ট্রি নেবেন ভালো করে, ক্লিনিক্যালি দেখবেন মারমার আছে কিনা, অর্থাৎ অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে উনি ঠিক করবেন যে কী কী পরীক্ষা করাবেন। যেমন অনেক সময় রেস্টিং ইসিজি, সাধারণ অবস্থায় শুয়ে যে ইসিজি, তাতে অনেক সময় ধরা পড়ে না, তাতে স্ট্রেস দিলে, যেমন ট্রেডমিল টেস্ট বা অন্য ধরনের টেস্ট, তাতে আবার দেখা যায় ট্রেডমিল টেস্ট আমরা সবার করতে পারছি না, তার হাঁটুতে হয়তো প্রবলেম আছে। এখানে আজকাল সিটি স্ক্যান অনেকটা উন্নতি হয়ে গেছে, সিটি স্ক্যানের মাধ্যমে আর্টারি পাংচার না করে আমরা আজকাল বলতে পারি যে আর্টারি ডিজিজ আছে কি নেই। অর্থাৎ ডাক্তারকে ছেড়ে দিন যে কি কি পরীক্ষা হবেন, সেই ডাক্তার যিনি দেখবেন তিনি ডিসিশন নেবেন। যেমন আপনি আরেকটা বলছিলেন যে এই যে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আপনি বলছিলেন বিভিন্ন ডিভাইস দিয়ে যেমন কাজ করা হচ্ছে, সেখানে অপারেশনের প্রয়োজন হচ্ছে না, এমনকি পেসমেকারের সাহায্য সেখানে নেওয়া হচ্ছে। এই যে বিষয়টা আপনি বলছিলেন, এবং বলছিলেন আরো বিশেষ কিছু বিষয় রয়েছে এই হার্ট ফেলিয়ারে, যেগুলো আমরা আধুনিকীকরণের একটা পার্ট। হার্ট ফেলিয়ারের এটা আমি সংক্ষেপে বলে নিই। হার্ট ফেলিয়ার মানে আমরা বাঙালিরা সাধারণভাবে বুঝি হার্টটা বন্ধ হয়ে যাওয়া, হার্ট ফেলিয়ার তা নয়। হার্ট ফেলিয়ার মানে যতটা রক্ত প্রয়োজন সেটা সরবরাহ হচ্ছে না। যেটা দুরকম সমস্যা থেকে সাধারণত হয়, হার্টটা ঠিকমতো পাম্প করতে পারছে না, অথবা তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এমনভাবে কমে গেছে যে এটা ফিল করতে অসুবিধা হচ্ছে। দুক্ষেত্রেই হার্ট ফেলিয়ার হয়, অর্থাৎ লাংসে গিয়ে বা পায়ের গিয়ে ফ্লুইড জমছে, শ্বাসকষ্ট হচ্ছে, পা ফুলে যাচ্ছে, বা হাঁটতে গিয়ে চট করে ক্লান্ত হয়ে যাচ্ছেন ইত্যাদি।
তো এর উন্নতিগুলো অনেক দিক আছে। একটা হচ্ছে ডায়াগনোসিসটা অনেক সহজ হয়ে গেছে আজকাল। ইকোকার্ডিওগ্রাফির উন্নতি অনেক হয়েছে, দুরকমভাবে ভাগ করে নিতে আমাদের সহজ হচ্ছে। আমি একটু দ্রুতভাবে বলছি যাতে সময়ের মধ্যে আমরা এটা কভার করতে পারি। আরেকটা হচ্ছে খুব ইজি একটা ব্লাড মার্কার আমরা আজকাল পেয়ে গেছি, অ্যান্টিপ্রোবিন, যার মাধ্যমে আমরা বলতে পারি পেশেন্টের হার্ট ফেলিওর হচ্ছে কিনা। এবার চিকিৎসার ক্ষেত্রে সেখানেও কিন্তু অনেক উন্নতি হচ্ছে, বিশেষ করে ওষুধের দিকে। যেটা পাম্পিং ফেলিয়ার বলছিলাম, সেখানে 3-4 রকম ওষুধ যোগ হয়ে গেছে। আজকাল আমরা একসঙ্গে সমস্তগুলো বা স্টেপ বাই স্টেপ 4-5টা ওষুধ দিয়ে এটাকে আগের তুলনায় অনেক উন্নতি করতে পেরেছি। এমনকি যেখানে স্থিতিস্থাপকতা কমে যাচ্ছে, ইলাস্টিসিটি কমে যাচ্ছে, তার কজগুলোকে দেখে দেখে, যেমন ওবেসিটি থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এগুলো যথাযথ চিকিৎসা, এবং তারও 3-4টে ওষুধ বেরিয়েছে। ওষুধ ছাড়াও ডিভাইস থেরাপি যেটা এসছে, একটা হচ্ছে সাডেন ডেথ প্রিভেন্ট করার, যে ছন্দপতন হয়ে হঠাৎ সাডেন ডেথ হলো, হার্ট ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারছে না, ভিটিবিএ বলে, একে প্রিভেন্ট করার জন্য আইসিডি বসানো। এই আইসিডি বেশ কস্টলি, কিন্তু আজকের যুগের ডাক্তাররা অনেক ফরচুনেট যে তারা সরকারি হাসপাতালেও আইসিডি পাচ্ছে। শুধু আইসিডি নয়, দুটো ভেন্ট্রিকল যাতে একসঙ্গে ঠিকমতো কন্ট্রাক্ট করে তাকে বলা হয় সিআরটি। আপনি যে পেসমেকারের কথা বলছিলেন, সেখানে 3টে চেম্বারে পেসিং হয়, এই সিআরটি করা যায়। সিআরটি মানে ডি বলতে আমি মিন করছি সিআরটি আর আইসিডি কম্বাইন করা যায়। এগুলোও হাসপাতালে দেওয়া হচ্ছে, কিন্তু ওয়েটিং পিরিয়ডটা একটু বেশি। সেক্ষেত্রে তাদের যার যেরকম কিউতে থাকবেন সেভাবে তারা সেই পরিষেবাটা পাবেন। আমাদের সঙ্গে আরো বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি মালদা থেকে বলছি। বলুন, প্রশ্ন বলুন। আমার বয়স 64 বছর। আমার 3 মাস আগে RBBB ধরা পড়েছে। তো আমি কার্ডিওলজিস্ট দেখিয়েছিলাম। উনি বলছেন যে আপনি ঠিক আছে, আপনার কোনো ওষুধের প্রয়োজন নেই। তো উনি কোনো ওষুধ দেন, তো আমার এখন কোনো অসুবিধা নেই। তাহলে প্রশ্ন আমি কি এরকমই থেকে যাবো? কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আমার প্রশ্ন হলো যে আমি সকালবেলায় 1 ঘন্টা যোগ করি, আর সন্ধ্যাবেলায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করি, সেগুলি কি কন্টিনিউ করবো? বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। আমার ইসিজি করেছিলাম ভেরি রিসেন্টলি। ইসিজিতে আমার RBB প্লাস। আপনি টিভির ভলিউমটা একদম শূন্য করে দিন, দিয়ে টেলিফোনের মাধ্যমে বলুন, প্রশ্ন বলুন। আমার RBBB বেরিয়েছে প্লাস LAHB বেরিয়েছে। হ্যাঁ, তো আমার এটা ডাক্তারবাবু লিখেছে বাইফাসিকুলার হার্ট ব্লক। তো এই ব্যাপারটা আমার একটু চলাফেরা বেশি করতে গেলেই আমার বুকে একটা চাপ আছে। তো এই ব্যাপারে ফার্দার কোনো মানে ইনভেস্টিগেশন কিছু করা দরকার? আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। আমি একতলা সিঁড়িতে উঠলেই হাফ ভাগ চলে যায়, হাঁপিয়ে পড়ি। তো আমার কি কোনো ভেতরে হাতে কোনো ক্লটিং বা ব্লকেজের কোনো সমস্যা থাকতে পারে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে অনেকেরই সিমিলারিটি আছে সমস্যার। আচ্ছা, দেখি, শুনি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে? হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি বলছি, শুনুন না, আমার বয়স 66 বছর বয়স। হ্যাঁ, তো আমি ওই প্রায় 30 বছর ধরে আমি মর্নিং ওয়াক করি। তো এই মর্নিং ওয়াকের সময় একটু স্ট্রেস ফিল করি। ইএমটি করিয়েছি, ইএমটিতে নরমাল আছে, কিন্তু স্ট্রেস আছে। হ্যাঁ, তো এই স্ট্রেসটা কি কাটানো যায়? মানে আমি খুব ব্রিস্ক ওয়াকিং করি, মানে খুব জোরে হাঁটি। ব্রিস্ক, হ্যাঁ বুঝেছি, ব্রিস্ক কিলোমিটার হাঁটি আমি। আচ্ছা, ঠিক আছে, জোরে হাঁটি। এই স্ট্রেসটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো। স্ট্রেসটা কি যাবে? স্ট্রেসটা আমার খুব একটা অস্বস্তি করে না, আমি তার সত্ত্বেও হাঁটি। বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের সঙ্গে আরো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো, হ্যালো, কে আছেন? নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি। আমার নাম সৌমিত্র ব্যানার্জি। আমি আমার ছেলের জন্য বলছি। আমি একটা লিপিড ওপেন করেছিলাম। তো লিপিডে আমি দেখি যে টোটাল কোলেস্টেরল 145 আছে, এইচডিএলটা 34, এলডিএল 73, বিএলডিএল 38, আর ট্রাইগ্লিসাইরিডটা 191 আছে। এবারে ও হাঁটতে গেলে একটু হাঁপিয়ে যায়, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি। বুঝতে পেরেছি, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আমরা উত্তরে আসবো। নমস্কার, কে আছেন? আমার স্ত্রীর বয়স হচ্ছে 38। বলুন।
আমার স্ত্রী হচ্ছে ভালভের একটা ভালভের সমস্যা। হ্যাঁ, বেলুন সার্জারি হয়েছে। আচ্ছা, বেলুন সার্জারি হয়েছে গত জানুয়ারিতে 2025 জানুয়ারিতে। এখন কেমন আছেন কি প্রশ্ন? এখন উনি ভালো আছেন। আচ্ছা, আর উনি ওষুধ খাওয়াচ্ছেন ল্যালক্সিন হাফ করে, অ্যামিফ্লু 40 আর টেমিফিলিন ইনজেকশন 12 লাখ। ওটা 3 সপ্তাহ ছাড়া ইনজেকশনটা নিতে হয় একটা করে। তাই আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, তার সঙ্গেও নমস্কার। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি হুগলি থেকে। বলুন, প্রশ্ন বলুন। বলছি আমি 2015 সালে আমার স্টেন্ট বসানো ছিল। হ্যাঁ, এখন আমার দেখা যাচ্ছে যে আমার পাটা ফুলে যাচ্ছে। এটা কি ওই স্টেন্টের কোনো বুঝে গেছি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, এই প্রশ্ন নিয়ে আমরা কিন্তু এবার উত্তরে আসব। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, কে রয়েছেন ফোনে? কে রয়েছেন? প্রশ্ন রাখুন। হ্যাঁ, আমি রাজা রায় বলছি। টিভির ভলিউম একদম শূন্য করে দিন, নালে কিচ্ছু শুনতে পাবো না। আমি সকালে থেকে উঠলে ভালো। বলুন বলুন, প্রশ্ন বলুন। না, আচ্ছা, আমরা চলে আসি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, একটুখানি আমি সাম আপ করে দেখে নিই। এখানে কিন্তু দুটো জায়গায় রয়েছে এরকম যে প্রথম যিনি পড়েছিলেন তিনি 64 ইয়ার্সের। আমি ডক্টর দত্ত আপনার কাছে আসছি প্রথমে। তার অ্যাজ সাচ সেরকম কোনো সমস্যা নেই, ইসিজি করেছেন। উনি কি ফার্দার আর কিছু হাঁটাহাঁটি করেন প্রচণ্ড, তা তিনি কি হাঁটাহাঁটি বজায় রাখবেন? ওনার প্রশ্নের সঙ্গে আমি আর একজনের প্রশ্ন ক্লাব করব। 66 ইয়ার্স, মর্নিংয়ে উনি ব্রিস্ক ওয়ার্ক করেন, স্ট্রেস হয় সামান্য, তো সেই স্ট্রেসটা কি কাটিয়ে ওঠা যাবে? কি করবেন? ওনার দুটো প্রশ্নের উনি বলছেন ওনার ট্রেডমিল টেস্ট নেগেটিভ উনি বলেছেন। নেগেটিভ বলেছেন, তার মানে ওনার এক্সারসাইজ ক্যাপাসিটি ঠিকই রয়েছে, ফলে উনি যা করছেন সেটা কন্টিনিউ করবেন। কিন্তু যেহেতু ওনার বয়স 60 অ্যারাউন্ড, ফলে অন্য কোনো রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো আবার ইভ্যালুয়েট করে দেখে নিতে হবে, ডাক্তারের পরামর্শ নেবেন। আর অন্যজন তো উনি ঠিকই আছেন, আলাদা করে কিছু বলারই নেই। আচ্ছা, আর একজন ফোন করেছিলেন ইসিজি হয়েছে, হার্ট ব্লক রয়েছে। আমি বলে দিচ্ছি। একজন বলেছেন উনি আরবিবি রয়েছে, সেটা মানুষের নরমাল ভেরিয়েশন, সেটা নিয়ে ভাবার কিছু নেই। ঠিক আছে। আরেকজন বলেছেন আরবিবি তার সঙ্গে এলএইচবি বাইফ্যাসিকুলার ব্লক রয়েছে, এটাও অনেকে নরমালি থাকে, কিন্তু যাদের বাইফ্যাসিকুলার ব্লক রয়েছে তাদের হয়তো 100 জনের মধ্যে 1-2 জনে সেটা ভবিষ্যতে প্রোগ্রেস করতে পারে, এবং প্রোগ্রেস করে সেক্ষেত্রে অনেক সময় একটা হয়তো কমপ্লিট হার্ট ব্লকের দিকে তারা যেতে পারে। সেক্ষেত্রে তখন তাদের যদি সিনকোপ হয় তখন পেসমেকারের প্রশ্ন আসবে, বা যদি কখনো ওনার সিনকোপ ব্ল্যাকআউট কখনো হয়, তাই ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটাকে ইভ্যালুয়েট করার জন্য। আদারওয়াইজ এটাকে নিয়ে আলাদা করে বা কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখানে একটা ছোট প্রশ্ন রয়েছে আমাদের, সেটা হলো যে ধরুন এই যে আপনি প্রথমেই আপনাদের লাইফস্টাইলের প্রসঙ্গে আমি এসেছিলাম, এই যে যারা এই হার্ট সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে রয়েছেন, কারোর হয়তো ওষুধের দ্বারা হচ্ছে, কেউ হয়তো আধুনিক পদ্ধতিতে তাদের সার্জারি বা কোনো ডিভাইস বা কোনো কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুস্থ থাকছেন, এরা যখন ফলো আপ করতে আসেন তখন কি তাদের আপনারা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি সেগুলো করার জন্য অ্যাডভাইস করেন? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই ডিপেন্ড করবে। মনে করুন একজন মানুষের পেসমেকার বসলো, তার ইনিশিয়াল কিছু লিমিটেশন থাকে মুভমেন্টের, তারপরে নর্মাল লাইফ লিড করবেন। যার অ্যাঞ্জিওপ্লাস্টি হলো তিনিও নর্মাল লাইফ লিড করবেন। কিন্তু একজন প্রশ্ন করেছিলেন অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তার পা ফুলে যাচ্ছে, খুব সম্ভবত ওনার হার্টের পাম্পিং ফাংশনটা কম আছে, সেই জন্য ওনার পাটা ফুলছে। সেক্ষেত্রে ওনার নর্মাল মানে রিগুলাস অ্যাক্টিভিটিটা করা উচিত নয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে লিমিটেড ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ওনাকে থাকতে হবে, ওষুধগুলো অপটিমাইজ করতে হবে। কিন্তু আদারওয়াইজ মানুষ নর্মাল লাইফস্টাইলই মেনটেন করবেন যদি না তার হার্টের পাম্পিং ফাংশনের কোনো সমস্যা থাকে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসবো। 48 ইয়ার্সের সমস্যা ছিল, ওনার বেলুন সার্জারি হয়েছে ভালভের ক্ষেত্রে। তিনি এখন মানে পরবর্তী আর কি কি করবেন কি কি করবেন না সেই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন। দুটো জিনিস আমি ধরে নিয়ে এগোচ্ছি। ওনার মনে হলো উনি বললেন ল্যানাক্সিন এবং পেনিডোর ইঞ্জেকশন পান, অর্থাৎ ওনার হচ্ছে রিউম্যাটিক ভালভ হার্ট ডিজিজ, এবং সম্ভবত মাইটাল ভালভ ছোট ছিল, স্টেনোসিস বলে, সেটাকে বড় করা হয়েছে বেলুন দিয়ে। এক্ষেত্রে যদি সাকসেসফুল বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে, মাইটাল ভালভোপ্লাস্টি হয়ে থাকে, অর্থাৎ মাইটাল ভালভের এরিয়াটা যথেষ্ট বড় হয়ে থাকে, তাহলে উনি স্বাভাবিক লাইফ লিড করবেন। খালি
এই যে ইঞ্জেকশন নেওয়ার কথাটা প্যানিডিল LA12 এটা মাথায় রাখতে হবে, এটা নিতে হবে। আরেকটা হচ্ছে এর সঙ্গে অনেকে দেখা যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, অর্থাৎ ইরেগুলার হার্টবিট, র্যাপিড হার্টবিট, সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে যেতে হয়, এটা বন্ধ করলে চলবে না। আর এন্ডোকার্ডিয়াস প্রোফাইল্যাক্সিসটা আমরা অনেকেই বলতে ভুলে যাই যে একবার এই ধরনের রিউম্যাটিক ভালভ হার্ট ডিজিজ বা অনেক আরও হার্ট ডিজিজ আছে যেখানে ভবিষ্যতে যাতে এই হার্টের ভালভে ইনফেকশন হয়ে একটা বড় ধরনের অসুখ না হয়, প্রত্যক্ষ ইনফেকশন, এখানে বলা হয় এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এটা প্রিভেন্ট করার জন্য যখনই একটা ডায়াগনস্টিক প্রসিজিওর যেমন ক্যাথেটার করা বা একটা ছোটোখাটো অপারেশন, দাঁত তোলা, তার আগে একটা ভালো ধরনের অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, আদারওয়াইজ ওনার নর্মাল লাইফ। কিন্তু মাঝে মাঝে ডাক্তার দেখাতে হবে এই জন্যে যে ওই এরিয়াটা আবার ন্যারো হচ্ছে কিনা, বা অন্য ভাল্ব যেমন মাইট্রাল হয়তো হয়েছে ক্ষতিগ্রস্ত, এরপরে আউটিক ভাল্ব হচ্ছে কিনা এটা দেখা। ডক্টর দত্ত, আপনার কাছে আসবো যে এই যে রেয়ার, বেশ কিছু বলেছিলেন যে রেয়ার কিছু হার্ট ডিজিজের জন্য এই ধরনের সার্জারি বা এই সার্জারির ক্ষেত্রে অনেক কিছু আধুনিকীকরণ হয়েছে, যে ক্ষেত্রে AI এর একটা বিশেষ ভূমিকা এখন অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকছি। এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি শুনবো। না, রেয়ার ডিজিজ বলতে আমরা নতুন দুটো অসুখের জন্য ওষুধ এখন আসছে। একটা হচ্ছে কি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেটার আগে ওষুধের সঙ্গে সঙ্গে সার্জারি করতে হতো। আর আরেকটা হচ্ছে কি কার্ডিয়াক অ্যামিলয়েডোসিস, বয়স্ক মানুষদের হয়, শ্বাসকষ্ট হয়। তো সেই দুটোর ক্ষেত্রে কিছু নতুন ওষুধপত্র এসেছে, কিন্তু একটা হচ্ছে মেভাক্যাম্পটাম বলে, সেটা হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথির জন্য, আর টাফামিডিস এসছে কার্ডিয়াক অ্যামিলয়েডোসিসের জন্য। আচ্ছা, মেভাক্যাম্পটাম তাও একটু রিজনেবল কস্ট, টাফামিডিস খুবই কস্টলি মেডিসিন, কিন্তু সেটা এখন পসিবল, অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা। আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে মেভাক্যাম্পটাম এখন এই মান্থ থেকে অ্যাভেলেবল হয়ে গেছে ইন্ডিয়াতে। ফলে এখন নর্মাল মেডিসিনের সঙ্গে সঙ্গে সেটা এখন দেওয়া ইউজ করা সম্ভব। আচ্ছা। আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে একটা সার্জারি হয়, একটা হচ্ছে সেপ্টাল মায়োক্টমি, যেটা সার্জনরা করে, আর আমরা করি সেটা হচ্ছে কি সেপ্টাল অ্যাবলেশন, মানে যে হার্টের মাসেলটা মোটা হয়ে গেছে সেটাকে আমরা বাইরে থেকে অ্যালকোহল দিয়ে পুড়িয়ে দিয়ে সেটা আমরা সেটা দেখাচ্ছি যে একটা হাতের একটা ছোট উপশিরা, উপধমনী, সেটাকে আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে ওই পার্টের মাসেলটা যদি অ্যাট্রফি মানে শুকিয়ে গিয়ে সেটা নর্মাল অনেকটা মানুষ ভালো থাকতে পারেন। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটাই। আর যেটা স্যার বলছিলেন যে ওই পেসমেকারের ডিভাইসের, আমরা জাস্ট একটু দেখিয়ে দিই। পেসমেকার আমাদের একটা হয় সিঙ্গেল চেম্বার পেসমেকার, আর একটা হচ্ছে কি ডাবল চেম্বার পেসমেকার, আর একটা হচ্ছে CRTP, যেখানে 3টে লিড আমাদের হয়। আর ওই আমাদের ICD হচ্ছে কি আমাদের যখন আমাদের হার্টবিট ইরেগুলার হয়, ভেন্ট্রিকুলার হার্টবিটের ছন্দপতন ঘটে, সেখানেও একটা ডিভাইস আমরা বসিয়ে দিতে পারি, যাতে নর্মালি শক দিয়ে সেটাকে রিভার্ট করা, সেটাকে ফিরিয়ে দেওয়া যায়। মানুষের লাইফ সেভিং একটা ডিভাইস, সেটাও কিন্তু এখন অ্যাভেলেবল। এক্ষেত্রে জীবনহানির আশঙ্কাটা অনেক ক্ষেত্রে কমে যায় এবং সেটাকে প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে। আমি আসবো যে অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকেই, এই যে আধুনিকীকরণ হলো, এই আধুনিকীকরণের ক্ষেত্রগুলো তো অনেকগুলোই রয়েছে। আমরা শুধু আজকের জন্য টেক হোম মেসেজ একটা চাইবো যে আপনাদের জাস্ট পরামর্শ, কি করব এবং কি করব না, আমরা কোন জায়গায় সচেতন হব। এখানে আমি দুটো জিনিস একটু আলোচনা করে নিই। অনেকেরই প্রশ্ন হতে দুটো জিনিস এসছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে হ্যাঁ, আমি ছোট্ট করে বলি যে শ্বাসকষ্টের কথা অনেকে বলেছে। ক্লান্তি আর শ্বাসকষ্ট অনেকে গুলিয়ে ফেলেন, যারা পায়ের মাসলে হয়তো দিচ্ছে না, শ্বাসকষ্ট হয়তো হচ্ছে না। আর মনে রাখতে হবে যে শ্বাসকষ্টের কারণ শুধু হার্ট নয়, ফুসফুসের কারণেও শ্বাসকষ্ট হতে পারে, অর্থাৎ ডাক্তারের পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। আর পা ফোলাটা ডক্টর দত্ত বলেন হার্ট ফেলিওরের একটা ইন্ডিকেশন, কিন্তু আরও কতগুলো কারণে হতে পারে। কিছু কিছু ওষুধের জন্য হতে পারে, পশ্চারাল ইডিমা বলা হয় সেটা আছে, তাছাড়া কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, অর্থাৎ আবার সেই প্রশ্নটা ফিরে আসছে যে ডাক্তারের পরামর্শ। এবার আপনি যেটা বললেন যে টেক হোম মেসেজ কী হবে, এই যে প্রিভেনশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হওয়ার আগে আপনি এটাকে আটকান। হ্যাঁ, মানে রোগ প্রতিকার করবেন না প্রতিরোধ করবেন, অবশ্যই প্রতিরোধ করবেন। এবং
যদি রোগ হয়েও যায় তারপরে যাতে আরো কমপ্লিকেশন না হয় ঠিক সেটাও কথা। দেখতে হবে। একদম। সেকেন্ড অনেক ধন্যবাদ ডক্টর আরেকটা বিশ্বাস হচ্ছে এবং- লাইফস্টাইল, এটা কিন্তু ভুললে চলবে না। একদম, অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস এবং ডক্টর দত্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। আমাদের আগামী 14 তারিখে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শীতে সুস্থ থাকতে আয়ুর্বেদ, সঙ্গে রয়েছেন ডক্টর অচ্যুত ভট্টাচার্য, ডক্টর অতনু পাত্র, সঞ্চালনায় রনিপা ঘোষ। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। তেরোই জানুয়ারি মঙ্গলবারের অনুষ্ঠান সূচি। ভোর 5:30টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন সিদ্ধার্থ ঘোষ।